নমস্কার শ্রোতা বন্ধুরা, জেরা করে পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকা, যে কোনো নক্ষত্র, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আমাদের আজকের এই প্রতিবেদন আপনাকে এমন কিছু তথ্য দেবে যা আপনি হাজার ভিডিও দেখেও পাননি। আপনার মনের প্রশ্নই রয়ে গেছে। বলা হয় যে পরিবারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ছেলে মেয়ে জন্ম নেন, সেই দিন থেকেই কিন্তু সেই পরিবার উন্নতির পথে হাঁটতে শুরু করে। প্রথমত, সিংহ রাশি বা সিংহ লগ্নের অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব। আর এই সূর্যদেব হচ্ছেন অগ্নিতত্ত্ব, অর্থাৎ জন্ম থেকেই ছেলে বা মেয়ের মুখে একটা অসাধারণ আভা দেখা যায়। আর যদি লিঙ্গ ভিত্তিক কথা বলি, তাহলে এটা হচ্ছে একটা পুরুষতত্ত্ব, অর্থাৎ ছেলেদের মধ্যে তো পুরুষসুলভ গুণাবলী থাকবেই, কিন্তু মেয়েদের মধ্যেও কিন্তু একটা পুরুষতান্ত্রিক যে শক্তি, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ছেলে হোক মেয়ে হোক, জাতি বর্ণ ধর্ম যাই হোক না কেন, তার মধ্যে কিন্তু রাজকীয় গুণাবলী থাকে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ছেলে বা মেয়ে জন্মালেই কিন্তু ওই ঘরের মধ্যে একটি রাজা জন্মায়। 16 বছর পেরোতে না পেরোতেই কিন্তু তার উপরে বেশ দায়িত্ব আসা শুরু হয়ে যায়। আমরা যদি খুব সাধারণভাবে দেখতে যাই, তাহলে গ্রামে গঞ্জের মধ্যে কিন্তু এটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। আর তার প্রধান কারণ হচ্ছে সংসারের মধ্যে থাকা অভাব। সেই অভাব পূরণ করতেই কিন্তু এমন দায়িত্ব কিন্তু ছোট বয়স থেকেই কাঁধে নিতে হয়। একটি বাড়ির অভিভাবক যদি কোনো কারণে উপার্জন করতে না পারেন, তাহলে সেটাই স্বাভাবিক। সেই ঘরের পেট কিভাবে চলবে? আবার যদি সাহায্যের কথা বলা যায়, তাহলে কাউকে চাইলে হয়তো 1 দিন দেবে, 2 দিন দেবে, বসে বসে তো খাওয়াতে পারবে না কেউ। তাহলে সেক্ষেত্রে বাড়ির যে সন্তান, তাকেই মাথা ঘামাতে হচ্ছে। ধীরে ধীরে 19 বছর 20 বছরের মধ্যেই কিন্তু তার উপরে সমস্ত দায়িত্ব এসে পড়ছে এবং পুরো পরিবারের কর্ণধার কিন্তু হয়ে উঠছেন। কিন্তু শরীরের একটা সীমা আছে। যে কোনো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের নিজের শখ আহ্লাদ ত্যাগ করে পরিবারকে চালাতে থাকে। অবশ্য এই কথা শুনে হয়তো আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু ক্ষমা চাইছি, তারপরেও বলবো, সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা সোনার চামচ নিয়ে জন্মায় না। কি হয় দেখুন, আপনি যদি বাড়ির বড় ছেলে হন, তাহলে তো হয়েই গেল। আপনার যদি ছোট ভাই বোন থাকে, তাহলে ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে হয় আপনাকে, বোনের পড়াশোনার দায়িত্ব নিতে হচ্ছে আপনাকে, পরে বোনের বিবাহের দায়িত্বও নিতে হচ্ছে, আবার প্রয়োজনে ভাইয়ের বিবাহের দায়িত্বও হয়তো নিতে হতে পারে, নিজের বিবাহের দায়িত্বও আপনাকে নিতে হচ্ছে, মেডিকেল সম্পর্কিত খরচা তো আছেই। এই সমস্ত চাপে নিজের কথা ভাবাটাই কিন্তু ভুলে যাচ্ছেন অনেক জাতক জাতিকা। সবার যোগ ভালো থাকে না। যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে অভাব অনটন লেগেই থাকে, অর্থাৎ যাদের বাড়িতে এই ব্যাপারটি নেই, তারা অবশ্যই ইগনোর করতে পারেন ব্যাপারটি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সিংহ রাশির জাতক জাতিকা নিজের শখ ত্যাগ করে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। সকলেই কিন্তু সেই জাতক বা জাতিকার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আমরা জানি অনেক জাতক জাতিকা বাধ্য হয়ে কেউ দেশের বাইরে, রাজ্যের বাইরে রয়েছেন, শুধুমাত্র উপার্জনের জন্য। নিজের শরীরের পরোয়া করছেন না। যখন দেখছেন একটু জ্বরজ্বালা হচ্ছে, একটু শরীর অসুস্থ হচ্ছে, কোনো রকমের 2-1টা ওষুধ খেয়ে কোনো রকম শরীরটাকে তাৎক্ষণিক সারিয়ে নিয়ে কিন্তু কাজে যুক্ত হচ্ছেন। কারণ আপনার মাথায় একটা চিন্তা আছে যে আপনি যদি টাকা সময় মতো না পাঠান, তাহলে সকলে না খেয়ে থাকবে। আবার তারপরেও কি হচ্ছে, শুধুমাত্র অর্থতেই সীমিত নয়, অর্থও দিতে হবে, আবার শর্ত অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদি ভুলবশত সিংহ রাশি সিংহ লগ্নের কোনো জাতক জাতিকা প্রেমে পড়ে যাচ্ছেন, তখন সেটা আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ ছোটবেলা থেকেই সে শিখেছে সত্য বলো, সত্য করো, মানুষকে সাহায্য করো, মিথ্যে বলো না। তার এই সহজ সরলতা, এই সত্যবাদিতা, এই সহায়তাপূর্ণ মনোভাবের সুযোগ নিচ্ছে তার ভালোবাসার মানুষ, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা। কখনো মানসিকভাবে তো কখনো শারীরিকভাবে তার ব্যবহার করা হচ্ছে। তারপর যখন তার বোধ হচ্ছে যে আমাকে তো বোকা বানানো হলো এতদিন, তখন সেই ভালোবাসার মানুষ ওরফে প্রেমিক বা প্রেমিকা নিজের সম্মান বাঁচাতে চারদিকে তার চরিত্র নিয়ে বাজে কথা ছড়িয়ে দিচ্ছে। বলছে এই মেয়েটা চরিত্রহীন, এই ছেলেটা চরিত্রহীন, এই ছেলেটার স্বভাব খারাপ, অন্যের পেছনে ছুটে বেড়ায়। এখন আপনি কি করবেন বলুন তো? ভালো করলেন আর শেষে কিনা কলঙ্ক জুটল আপনার কপালে। পরিবারে তো সমস্যা আছেই। যখন আপনার পড়াশোনা করার বয়স ছিল, খেলাধুলার বয়স ছিল, তখন থেকেই পরিবারের সমস্ত দায়িত্ব আপনি তুলে নিলেন। বাবার ব্যবসা নিজের দায়িত্বে নিলেন, প্রয়োজনে চাকরি করলেন, পরিবারকে সেটেল করার চেষ্টা করলেন। আর যখন নিজের জন্য কিছু ভাবতে শুরু করলেন, মনের মতো কিছু কিনতে চাইলেন, সেটা হতে পারে গাড়ি, বাড়ি, কোনো প্রপার্টি, গ্যাজেট, তখনই পরিবারের ভেবু বাজতে শুরু করলো। বলে এই পরিবারটা শেষ করে দেবে। যখন সে ঘরে ছেলেটা বা মেয়েটা সমস্ত কিছু করে দিচ্ছিল, তখন তো কোনো কথা ছিল না। তখন তো সবাই বলছিল আমরা জন্ম দিয়েছি, আমাদের অধিকার আছে। কেন?
সে কি জন্মের পর রেজিস্ট্রি করে এসেছে যে সারা জীবন নিজের জন্য কিছু ভাববে না? এটা হচ্ছে বর্তমান একটি পরিস্থিতি যা বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আবার একটি সমীক্ষা করে দেখা যাচ্ছে বিবাহের পরেও নিস্তার নেই। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটি লক্ষ্য করা যাচ্ছে। যখন একজন সিংহ রাশির জাতিকা বিবাহের পর শ্বশুর বাড়ি যাচ্ছেন, তখন আনন্দ সহকারে তাকে পাঠানো হচ্ছে না, জন্মদাত্রী হাসি মুখে বিদায় দিচ্ছেন না। অবশ্যই একজন সন্তান যখন নিজের পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে যাচ্ছেন, তখন কষ্ট হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারও একটি সীমাবদ্ধতা আছে। এটা তো একটা বাস্তব ব্যাপার যে যেতেই হবে। যারা সঠিকভাবে সংসারটি করছেন না তাদের কথা আলাদা, তাদের কথা ধরবই না। অতএব আমরা এই নিয়ে কথা বলছি না। এখানে আমরা আরও একটি সমস্যা দেখতে পাচ্ছি, আর সেই সমস্যাটি হচ্ছে হস্তক্ষেপ। একজন সিংহ রাশির জাতক জাতিকার সঙ্গে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে। বিয়ের পরে পরিবার সন্তানের কাছে এমন কিছু অন্যায় আবদার করছেন যা সবার পক্ষে মানিয়ে নেওয়া প্রায় অসম্ভব বললেই চলে। দেখুন, একজন স্ত্রী স্বামী সংসারের বন্ধনে যখন আবদ্ধ হচ্ছেন, তখন তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মেয়ের পরিবার থেকে বা ছেলের পরিবার থেকে সমস্ত ব্যক্তিগত বিষয়ে নাক গলানো হচ্ছে, সমস্ত কৈফিয়ত চাওয়া হচ্ছে, এমনকি ভেতরের বিষয় যেগুলো বলার মতোও নয় সেগুলোও বলতে হচ্ছে। না হলেই ইমোশনাল টর্চারের প্রভাব, কথা না বলা, কথা বন্ধ রাখা, দেখিয়ে দেওয়া আমি তোমার আপন নয়, দেখে নাও। আরে এটা কিন্তু বিশেষ করে আগেকার দিনে এতটাও ছিল না, কারণ তখন এত ফোনের হিড়িক ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিন ফোন করতেই হবে, 3 বার 4 বার, আবার প্রয়োজনে ওভারটাইমও হতে পারে। যেমন ধরুন রাত্রি 12টার সময় হঠাৎ ফোন এলো, সবাই ঝেড়ে মেরে উঠলো, কি হলো, ফোন তুলে দেখা গেল কিছুই নয়, ঘুম আসছে না, মনে নানা রঙের গল্প তৈরি হচ্ছে, আর সেটা ঘুম ভেঙে হলেও শুনতে হবে। তার ফলে কি হচ্ছে, সারাদিন এই যে প্রভাব মনের মধ্যে থাকছে। আর সত্যি বলছি, আপনি যদি খারাপ ভাবেন তাও ক্ষমা চাইবো, কিন্তু পরিবারের প্রতি টান থাকা ভালো, কিন্তু ভাবনার বিষয় হচ্ছে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে না তো? অতিরিক্ত পিতৃমাতৃ ভক্তি করার ফলে জীবন থেকে রোমান্টিকতা হারিয়ে যাচ্ছে না তো? তার ফলে জীবন সঙ্গীর কোনো অসুবিধা হচ্ছে না তো? কারণ এরকম যদি চলতে থাকে তাহলে জীবন সঙ্গী কিন্তু বিপথে যেতেই পারেন, তখন সমস্যা হবে না তো? অনেক ক্ষেত্রেই তো তন্ত্র মন্ত্র, কালো জাদু, বশীকরণ এসবের মধ্য দিয়ে মানুষ ঝুঁকছেন। এমনকি এমন কিছু ঘটে যাচ্ছে যা আমরা উল্লেখ করতে পারছি না, ক্ষমা করবেন। তো এগুলোই মূলত সিংহ রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রেই ভোগ করছেন। আবার আপনার কর্মক্ষেত্রেও আপনি একই রকম সমস্যা দেখছেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দিয়ে পুরো কাজ করিয়ে নিচ্ছে, তারপরে আপনাকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছে যখন আপনি সেটি মেনে নিচ্ছেন না। আসলে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্যা কি জানেন? কারণ আপনি যে আপনার কোম্পানিকে ভালোবেসে কাজ করছেন, আর এই ভালোবেসে কাজ করার ফলে আপনি আপনার কোম্পানির উন্নতি করছেন, নিজের উন্নতি কিন্তু করতে পারছেন না আপনি। তাই কালাম স্যারের একটি উক্তি আছে, সেটি এই সময় খুব মনে পড়ছে, তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না, কারণ তুমি হয়তো জানো না কখন কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না। অবশ্যই এটা একটা বাস্তব কথা তিনি বলে গেছেন, আর অবশ্যই এটা পালন করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই সমস্ত কিছু করে একজন সিংহ রাশির জাতক জাতিকা 43-44 বছর পর্যন্ত এসে বুঝতে পারছেন, আমি আমার নিজের জীবনে কিছুই করতে পারিনি। আর ততদিনে পরিবার সন্তান সবাই নিজের মতন উপভোগ করে চলে গেছে। যারা এই ভিডিওটি আজকে দেখছেন তারা একটা জিনিস শিখে নিন, জীবনে কিছু হোক না হোক একটা খাতা রাখুন, প্রতিদিন তাতে একটি করে কথা লিখুন, আমাকে নিজের কথা ভাবতে হবে, আর আজ থেকে আমাকে কখনো কখনো মিথ্যাও বলতে হবে, একটু চতুরও হতে হবে। 365 দিন এই কথাটা লিখে রাখুন, তার ফলে কি হবে, আপনার মস্তিষ্কটি উন্নত হবে। কারণ সত্যের ভগবান স্বয়ং বলেছেন কখনো কখনো নিজের ভালোর জন্য মিথ্যা কথা বলা প্রয়োজন, নাহলে ভবিষ্যতে শুধুমাত্র রাশিফল দেখবেন। তাই যে কাজ আপনার উপকার করবে সেটাই করুন। যে মানুষগুলো আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সেই সব মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন, সে যতই নিজের আপন মানুষ হোক। তাই আজ থেকে নিজের জন্য ভাবুন, কিছু মানুষের জন্য করুন, সকল মানুষের জন্য নয়। আপনার শক্তি আপনার কর্ম। তবু সিংহ রাশির জাতক জাতিকারা মনোবল ধরে রেখেছিলেন এই আশায় যে আমি আবার কিছু করতে পারবো। তারপর 2023-24 সালে আবার একটু নিজেকে গুছিয়ে নিলেন, পুরোপুরি নয় তবে কিছুটা। তারপর 2025 সালের শুরুতে অনেক গ্রহ পরিবর্তিত হলো, আর আপনি দেখলেন যে ফেব্রুয়ারি থেকে আবার কন্ডিশন কিন্তু আপনার খারাপ হয়ে যাচ্ছে। ঋণ বাড়তে লাগলো, চাকরি বা ব্যবসার অবস্থা খারাপ হতে লাগলো, বিবাহিত জীবনে সমস্যা আসতে লাগলো, সন্তানের সমস্যা আসতে লাগলো, চাকরিতে একটা অনিশ্চয়তা ভাব, স্থানান্তর। কেন হলো? কারণ গত ফেব্রুয়ারি মাস থেকে কালসর্পদোষ শুরু হয়েছিল আপনার জীবনে। যদিও আমরা এইসব বিষয় খুব একটা গুরুত্ব দিতাম না আগে, কিন্তু সমীক্ষায় যা দেখা গেল
তা দেখে অবাক হতে হলো, সত্যিই তার প্রভাব পড়ছে। হ্যাঁ, গত ফেব্রুয়ারি মাস থেকে কালসর্পদোষের কারণে অনেকের জীবন এলোমেলো হয়ে গেল। অনেকের স্বাস্থ্যের সমস্যা, আয়ে ঘাটতি, সমাজে সম্মান নিয়ে টানাটানি, মানসিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছিলেন অনেক জাতক জাতিকা। লগ্নে কেতু, সপ্তমে রাহু এবং অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত সমস্ত গ্রহ বসে গিয়েছিল আর তৈরি হচ্ছিল কালসর্পদোষ। অনেকেই জানেন না, এই কালসর্পদোষের কারণেই অনেক রকম অশুভ চিন্তাভাবনা আসছিল। অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন, পরিবার আপনার ওপর সন্দেহ করছিল, কারণ টাকা আসছিল না। আরে আসবে কখন? যখন থাকবে তখন তো আসবে। ভালোবাসা সম্পর্কে প্রতারণা করা শুরু হচ্ছিল আপনার সঙ্গে। বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছিল। কাজ করেও কোনো লাভ হচ্ছিল না, কাজের প্রতি মনোযোগী ছিল না। ছোট ছোট সমস্যাকে বড় করে দেখছিলেন। তখন আপনার মধ্যে এক ধরনের গম্ভীরতা এসে গেছিল। এটাই হয় যখন কালসর্প দোষের প্রভাব বেড়ে যায়, কিন্তু সময় থাকতে সেসব কর্ম আপনার আর করা হয় না। যখন আপনার মনে হলো জীবনে কিছু সমস্যা শুরু হয়েছে, তখন আপনার মনে হলো ওহো কিছু একটা হয়েছে, কিন্তু আপনি ভেবেছেন চলো কোনো ব্যাপার না। কিন্তু গত 28শে জুলাইয়ের পর এই যে কালসর্প দোষ, এই দোষ থেকে আপনি বেরিয়ে এলেন। কারণ যেই মুহূর্তে মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করলেন, আপনি এই কালসর্প দোষ থেকে মুক্তি পেয়ে গেলেন। আসলে এই কালসর্প দোষে কি হয় জানেন? রাহু এবং কেতুর মাঝে গ্রহগুলো আটকে পড়ে। বিশেষ করে সূর্য, বৃহস্পতি, মঙ্গলের প্রভাব ক্ষীণ হয়ে যায়। আর এই তিনটি গ্রহই পুরুষতান্ত্রিক বা পুরুষ উপাদান ধর্মী। সূর্য আত্মিক শক্তি দেন, মঙ্গল শারীরিক শক্তি দেন, দেবগুরু বৃহস্পতি বুদ্ধি এবং জ্ঞানের শক্তি প্রদান করেন আপনাকে। আর যখন এই কালসর্প দোষ অ্যাক্টিভ হয়ে যায়, তখন রাহু, শনি এবং বুধের প্রভাব তীব্র হয়ে যায়। এবার আপনাকে জানতে হবে এখন আপনার কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি হতে চলেছে আপনার সাথে। গত 28শে জুলাইয়ের পর থেকে মঙ্গল কন্যা রাশিতে এসেছেন এবং কালসর্প দোষ ভেঙে গেছে। চন্দ্রদেব তো প্রতি 2.5 দিন পরপর এমনি গোচর করছেন। আর মঙ্গল যখন বেরিয়ে এলেন, তারপরে আগামী 17ই আগস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবেন। তারপর যখন সূর্য কন্যা রাশিতে যাবেন, তখন রাহু কেতুর যে প্রভাব একদম ক্ষীণ হয়ে যাবে। যদিও কেতু এখনও লগ্নে অবস্থান করছে আপনার, তবে এটি জ্ঞান এবং অন্তর্জ্ঞানের দিক থেকে কিন্তু আপনার জন্য উপকারী। রাহু আপনাকে হঠাৎ করে মোটা অঙ্কের অর্থ লাভ করাতে পারে আগামী 1.5 বছরের মধ্যে। এবার আপনাকে যেগুলো করতে হবে, যেখানেই আপনার টাকা আটকে আছে সেগুলো আসতে শুরু করবে, তার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে। ব্যবসায় কাস্টমার আসবে, কিন্তু সেটা যাতে ধরে রাখা যায়, তার কনসিস্টেন্সি যাতে বজায় রাখা যায়, সেটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার ইনক্রিমেন্ট হতে পারে, তার জন্য কথা বলতে হবে। পিতার সঙ্গে মানসিক, শারীরিক এবং আর্থিক বিষয়ে সমাধান হবে, সেসবগুলোর জন্যও চেষ্টা করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে যদি কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল, তা ঠিক হতে শুরু করবে, কিন্তু তার জন্য দুজনকে কিন্তু একে অপরের সমস্যা সমাধানের জন্য বসতে হবে। প্রেমিক প্রেমিকা বা সম্পর্ক স্থির হবে। যদি কোনো প্রতারণার শিকার হয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে সেই সম্পর্কগুলি ভেঙে যাবে এবং নতুন একটি অনন্য সম্পর্ক তৈরি হবে আপনার জন্য। আপনার যদি দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, তাহলে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। বিয়ে হয়েছে কিন্তু সম্পর্কের মধ্যে একটা টালমাটাল অবস্থা রয়েছে, সেটা নিয়েও একবার বসতে হবে আপনাকে। আপনার সঞ্চয় এই সময় বাড়তে দেখা যায়। সন্তান ধারণের সুখবর আসতে পারে। সন্তানের অ্যাডমিশন, পড়াশোনা, কেরিয়ার, হেলথ সব কিছুতেই উন্নতি হতে দেখা যায়। আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ আসতে দেখা যায়। ভিসা, পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেটা সমাধান হতে দেখা যায়। ধর্মীয় যাত্রার যোগ তৈরি হবে। আপনার জীবনে যদি স্বরাষ্ট্রক যোগ ছিল, তাহলে সেটা ভাঙতে দেখা যায়। মানসিক বিষণ্ণতা এবং অহংভাব দূর হবে। আত্মীয় স্বজন এবং ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হতে দেখা যায়। বলা যায় জীবনে আপনার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আগামী দিনে। আগামী 5 মাস আপনি অনেক কিছু লক্ষ্য করবেন আপনার জীবনে। এই সময় থেকে আপনার দেবগুরু বৃহস্পতি সক্রিয় হবেন। একাকিত্বের অনুভূতি আপনার দূর হতে দেখা যায়। জীবনসঙ্গী, মা বাবা যারা রাগ করে দূরে ছিল, তারা আবার ফিরে আসবে। গাড়ি কেনা, বাড়ি সাজানো, নতুন অফিস শুরু করা, ভুল বিনিয়োগ, ভুল সম্পত্তি, ভুল সম্পর্ক, এগুলোর থেকে মুক্তি পাবেন। আপনার বন্ধ হওয়া কোনো ব্যবসা আবার চালু হতে পারে। আপনার যদি বাড়ি ভাড়া দিয়ে পেট চলে, তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়া পাওয়া যাবে। সম্পত্তি থেকে আয় হবে। বড় বড় লোকের সাথে যোগাযোগ শুরু হবে। যদি কারোর সাথে কমিউনিকেশন গ্যাপ ছিল, সেটা কমতে দেখা যায়। সাধারণ মানুষকেও কিন্তু সম্মান করা শুরু করবেন আপনি। অধিকাংশ ব্যক্তিই রয়েছেন যারা আমাদের ভিডিও তো দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। যদিও সাবস্ক্রাইব করতে একটা কানা করিও লাগে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার ফলে কি হবে, আমরা যখনই কোনো নতুন আপডেট আপনাদের জন্য দেবো, তখন সরাসরি সেটি আপনার ফোনে, ল্যাপটপে, স্মার্ট টিভিতে, যেখানেই আপনি দেখছেন, আপনার কাছে পৌঁছে যাবে।
ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।